আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটু আলোচনা করব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দেখো, আমি প্রথমে তোমাদেরকে থিওরিক্যাল কয়েকটা কথা বলতেছি। এই যে উপযোগ কাকে বলে, অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। মনে করো একটা কলম, না, এই কলম দিয়ে তোমার কী অভাব পূরণ হয় ভাই? এই কলমটা দিয়ে তোমার লিখার অভাব পূরণ হয়। তাহলে এটা একটা তোমাকে হেল্প করতেছে না? এটাই হচ্ছে উপযোগ। এই যে খাতাটা তোমাকে লিখতে সাহায্য করতেছে, ভাত তোমার ক্ষুধা মিটাচ্ছে, এটা একটা হেল্প করতেছে তোমাকে। এগুলাই হচ্ছে এই যে অভাব একটা পূরণ করতেছে, এটাই হচ্ছে ভাই উপযোগ। এখন উপযোগের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, এগুলো তোমরা একটু ছোট করে দেখে নিও যে রূপগত উপযোগ কি, স্থানগত উপযোগ কি, এগুলো এমসিকিউতে আসে কেমন। এরপর উপযোগের ধারণার মধ্যে আমরা উপযোগের প্রকারভেদ দেখতে পাই। তিনটা প্রকারভেদ আছে উপযোগের, যে প্রাথমিক উপযোগ, এরপর হচ্ছে তোমার একটা মোট উপযোগ আছে, এরপর একটা আছে প্রান্তিক উপযোগ। ঠিক আছে, প্রাথমিক উপযোগকে ইনিশিয়াল ইউটিলিটি বলা যায়, প্রান্তিক উপযোগকে মার্জিনাল ইউটিলিটি বলা যায়, যেটাকে তোমরা এমইউ নামে চিনে থাকো বা চিনবা। মোট উপযোগ বলতে টিইউ বোঝায়। হ্যাঁ, এগুলো আমরা কি একটু জানবো। যারা জীবনে অর্থনীতি পড়ো নাই তারাও কিন্তু এই ক্লাসটা করলে তোমরা পরীক্ষায় একটা ভালো মার্কস পাবা ইনশাল্লাহ। এরপরে মোট উপযোগ কি জানো? কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। এই যে মনে করো তুমি আম খাচ্ছ, আজকে এই পরিমাণ আম খেলা, কালকে এই পরিমাণ আম খেলা, এটা দিয়ে তোমার যে যে অভাবটা তোমার মিটছে। হ্যাঁ, যে ভাই কয়েকটা কলম দিয়ে তুমি লিখলা, আরেকদিন আরেকটা কলম ইউজ করলা, এই যে কলমের কালি আজকে এতটুকু ইউজ করছো, কালকে এতটুকু ইউজ করছো, এগুলা দিয়ে এই পরিমাণ কালি ইউজ করার কারণে তোমার যে হেল্পটা হয়েছে, তোমার যে অভাবটা পূরণ হয়েছে, ওগুলার যতগুলা টোটাল পূরণ হয়েছে ওইটার যোগফলটা হচ্ছে কি ভাই? ওটার যোগফলটা হচ্ছে মোট উপযোগ। কেমন? এটাই। এবার মোট উপযোগের একটা সূত্র আছে। ঠিক আছে, মোট উপযোগের সূত্রটা হচ্ছে টিইউ সমান MU1 প্লাস MU2 প্লাস MU3 প্লাস MU ডট ডট এরকম এন পর্যন্ত যেতে পারে। মানে যদি যদি তিনটা এককের কথা বলে থাকে ওই তিনটাকে যোগ করবা, চারটা এককের কথা বলা থাকলে ওই চারটা যোগ করবে। দেখো, এই সূত্রটা তুমি এই মুহূর্তে না বুঝলে আমরা একটু পরে বুঝবো। কেমন? দেখো, প্রান্তিক উপযোগের একটা সূত্র আছে। প্রান্তিক উপযোগের সূত্রটা এইভাবে মনে রাখবা যে ডেল টিইউ বাই ডেল কিউ, অথবা এতটুকু, সূত্রটা হচ্ছে এতটুকু, ডেল টিইউ বাই ডেল কিউ অথবা ডেল টিইউ বাই ডেল এক্স। কেমন? ডেল টিইউ বাই ডেল কিউ অথবা ডেল টিইউ বাই ডেল এক্স। ঠিক আছে, এই যে ত্রিভুজের মতো চিত্রটা দেখতেছ, এটাকে আমরা ডেল বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তো এটা এইভাবে হয়ে থাকে। এবার দেখো, এখানে কিউ মানে কি বুঝে জানো? কিউ মানেটা হচ্ছে দ্রব্যটার পরিমাণ, তুমি কি পরিমাণ দ্রব্য, কয় কেজি বা এত একক, এরকম জিনিসগুলো বোঝায়। এবার এখান থেকে প্রশ্ন কিভাবে আসে জানো? একদম ছোট্ট একটা প্রশ্ন, দেখবে একটা বাচ্চাও এটা করে ফেলতে পারবে। দেখো, দ্রব্যের একক 1 2 3 4 5, মানে কোনো একটা দ্রব্য 1 একক খাইছে, 2 একক খাইছে, 3 একক খাইছে, এভাবে 7টা একক পর্যন্ত দিছে। তো এখানে মনে করো তোমাকে টিইউটা দেওয়া আছে, এখানে তোমাকে পরীক্ষা এটা দেওয়া থাকবে, না হয় এটা যে কোনো একটা দেওয়া থাকবে। এটা দেওয়া থাকলে এটা বাইর করতে বলবে, এটা দেওয়া থাকলে এটা বাইর করতে বলবে। তুমি কি এই কাজটা পারবা না ভাই? অবশ্যই পারবা। কিভাবে দেখো তো, এই যে মনে করো তোমাকে এগুলো দেওয়া আছে, এগুলো থেকে এমইউ বাইর করতে বলছে। এমইউ কেমনে বাইর করবা জানো? প্রথমটা দেখে দেখে এখানে লিখে দিবা, প্রথমটা দেখে দেখে এখানে আমরা লিখে দিব। এটা এখানে আমরা লিখে দেওয়ার পরে এটার থেকে এটা বিয়োগ করব। এই যে 18 থেকে 10 বিয়োগ করলে কত? 8। 24 থেকে 18 বিয়োগ করলে কত? 6। ঠিক না? 28 থেকে 24 বিয়োগ করলে কত? 4। এখানে লিখবো 30 থেকে 28 বিয়োগ করলে কত? 2। 30 থেকে 30 বিয়োগ করলে কত? 0। 28 থেকে 30 বিয়োগ করলে কত? -2। ঠিক না? এভাবে আমরা পারবো না, এটা হচ্ছে আমাদের এমইউ। তো তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো, আবার এভাবে একটা থেকে একটা বিয়োগ করে করে চিন্তা করে ফেলতে পারো। যখন এখানে এক এক করে বাড়তেছে, তো এই জন্য এগুলো মিলে যায়। আর পরীক্ষাগুলো এক এক করেই বাড়ে, এভাবেই দেওয়া হয় সাধারণত। তো এটাকে যদি তুমি প্রান্তিক উপযোগের যে সূত্র ডেল টিইউ বাই ডেল এক্স, এটা দিয়েও কিন্তু তুমি পারবা। তাও আমি ছোট্ট করে একটু বলে দিই, এখানে ডেল মানে আসলে পার্থক্যটাকে বোঝায়, বুঝছো? মনে করো আমি এই 24 থেকে 28-এর এরপরে যেই 4টা হবে, এটা তো 28 থেকে 24 গেলে 4 হবে, এটা বললাম। কিন্তু এটা তুমি এই সূত্রের মাধ্যমে কেমনে বল ভাইয়া, এটা এই সূত্র দিয়ে এটা কেমনে হয়েছে? ডেল টিইউ মানে টিইউ এর পার্থক্য। টিইউ এর পার্থক্য কি মানে জানো? এই যে এগুলো টিইউ না, সবগুলো টোটাল ইউটিলিটি। এই যে টিইউ, প্রথমে টিইউ এটা হচ্ছে 28, আর এর আগে টিইউটা হচ্ছিল 24। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ডেল টিইউ। তাহলে ডেল টিইউ কত হচ্ছে ভাই? 4 হচ্ছে না? কত হচ্ছে? এই যে 28 থেকে 24 পার্থক্য 4, এই যে টিইউর মান কত? 4। টিইউর মান 4। এখন ডেল কিউ মানে কি? যে কোনো একজনকে চিন্তা করো। ডেল কিউ মানে হচ্ছে পরিমাণ, পরিমাণ না? এই যে আমরা 28 থেকে 4-এর কথা চিন্তা করতেছি না? আগে ছিল 4 একক, এখন হচ্ছে 3 একক। তো 4 থেকে 3-এর পার্থক্য কত? 1 না? 1। তাহলে এখানে উপরে পাচ্ছ 4, নিচে পাচ্ছ 1। তো 4কে 1 দিয়ে ভাগ করলে কত ভাইয়া? 4 না? সেই জন্য এখানে 4 হয়। তুমি ওভাবে চিন্তা করলে পারো। যখন এগুলো দেখবে এক এক করে বাড়তেছে, তখন তুমি এভাবে বিয়োগ করে দেখবে। প্রথমটা লিখে দিবা, এরপর এগুলা
এভাবে একটা থেকে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে করে লিখবে। এগুলো আমাদের টিইউ দেওয়া থাকলে এমইউ নির্ণয় করে এভাবে একটা প্রশ্ন চলে আসে প্রায় সময়, একদম সহজ, 3-এ 3 পাই যাওয়া। তো এভাবে টিইউ এমইউ দেখো, এটা আরেকটা ম্যাথ। টিইউ এমইউ থেকে তোমাকে রেখা আঁকতে বলতে পারে, তখন তুমি কি করবা জানো, তুমি এরকম একটা দাগ নিবা ভূমি অক্ষে, এখানে লিখবা যে এই ভোগের পরিমাণ বা কিউ, ঠিক আছে, এদিকে হচ্ছে কিউ, আর এই দিকে তুমি উপরের দিকে টিইউ বললে টিইউ নিবা, এমইউ বললে এমইউ নিব, ঠিক আছে। আমরা এদিকে টিইউকে নিচ্ছি। এখন এখানে মনে করো 5 থেকে 15 পর্যন্ত সবচেয়ে বড় আছে 15, তো আমরা মনে করো এইভাবে 2, 4, 6 এভাবেও তুমি নিতে পারো, বা মনে করো আমরা 3-3 করে নিচ্ছি, 3, 6, 9, 12, এরপর 15, এইভাবে আমরা যাব, ঠিক আছে। আমরা মনে করো 3, 6, 9, 12, 15, 18 এইভাবে গেলাম। এখন প্রথম এইগুলার এককগুলো কত করে ভাইয়া? 7 না? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তো প্রত্যেকটা একক তোমরা করে করে এই যে স্কেল দিয়ে এই 6, সরি এটা 5, এটা 6, এটা 7, কেমন বুঝে নিও কষ্ট করে। আমি জাস্ট আমার যে নোটগুলো আছে ওই নোটগুলো দিয়ে তোমাকে রিভাইজ করাই দিতে চাচ্ছি। তোমরা যারা একদম পারো না তারাও যেন কিছু শিখতে পারো, যারা পারো তারা যেন ভালো মার্কস পাইতে পারো, এটা হচ্ছে আমার প্রচেষ্টা। এখন দেখো এককের সময় টিউর মান হচ্ছে 5, এক এককের সময় টিউর মান 5 না? এই যে 6 এখানে, তার মানে 5 আর একটু নিচে হবে, ঠিক না? এখানে হবে, তাহলে আমরা এখানে একটা দাগ দিলাম। এরপরে 2 এককের সময় এর মান হচ্ছে কত? 9, কেমন? 2 এককের সময় 9, 9 কোথায়? এখানে না? এই যে এখানে। 3-এর সময় হচ্ছে 12, এই যে দেখো 3-এর সময় হচ্ছে 12, 4-এর সময় কত ভাই? 14, 15 এখানে, তার মানে 14 এখানে হইতে পারে, ঠিক না? আমারটা সুন্দর হচ্ছে না, তোমরা একটু সুন্দর করে করবা। 5-এর সময় হচ্ছে 15, ঠিক আছে, তার মানে 15 এখানে, এই যে 5-এর সময় 15, 6-এর সময় আবার 15, দেখো 6-এর সময় আবার 15, 7-এর সময় কত ভাই? 7-এর সময় আবার 14 হয়ে গেছে না? মনে করো 14 আর একটু নিচে, ঠিক না? এখান থেকে তোমরা দিতে পারো। তো এরপরে তুমি কি করবে জানো, এই যে যেখান থেকে শুরু হয়েছিল এইগুলো আস্তে আস্তে যোগ করে দিবে। এগুলো স্কেল দিয়ে করবা না, বরং এগুলো হাত দিয়ে করবা, ঠিক আছে। এইভাবে এটাকে নামাই দিবা, বলবা যে এটা টিইউ, কেমন? এভাবে পারবা না টিইউ রেখা আঁকতে? এভাবে তুমি টিইউ রেখাটা আঁকতে পারো। এভাবে যদি তোমাকে এমইউ রেখা আঁকতে বলে, এভাবে তুমি এদিকে এমইউ বসাবা, যেখানে যেখানে হবে এমইউ রেখাটা এরকম নিচের দিকে নামে, দেখবা আমি একটু পরে দেখা দিচ্ছি এভাবে এমইউ রেখাও হয়ে থাকে। এই যে এখানে একটা এমইউ রেখা আছে, দেখো এই যে দিকে একক, এই যে দ্রব্যের এককগুলো আমরা এইদিকে দিছি, আর এদিকে দিছি আমরা কি এমইউর পরিমাণগুলো। এই যে এদিকে হচ্ছে কি এমইউ, কেমন? এদিকে হচ্ছে এমইউ, ওয়াই অক্ষ বরাবর এমইউ, এক্স অক্ষ বরাবর হচ্ছে দ্রব্যের একক কিউ, ঠিক না? এই যে দেখো এক এককের সময় ছিল 10 পর্যন্ত, আমি এগুলো ডট ডট দিয়েছি, তুমি চাইলে ডট ডট দিতে পারো বা সরাসরি, অবশ্যই তোমরা এগুলো পেন্সিল দিয়ে করবা। এখানে 10 একক দেখছো, 2-এর সময় হচ্ছে 8 একক, এই যে দেখো 2-এর সময় হচ্ছে 8 একক, এভাবে আমরা সবগুলো বসাইছি না? একদম লাস্টেরটাতে আসো তো, 7-এর সময় গেছে -2, এখন আমি -2 কোথায় বসাবো ভাই? 0 তো এখানে, এখানে 2, এখানে 4, এগুলো 2 2 করে নিছি না? 0, 2, 4, 6, 8, আর নিচের দিকে নামলে 0, এই -2 এখানে না? তার মানে দেখো 6-এর সময় যখন 0 ছিল, 0 মানে কোথায়? এখানে না? এর উপর আর উঠতে পারবে? পারবে না। এই যে 6 এককের সময় 0-এর মধ্যে রয়ে গেছে, বরং আর রেখাটা উপরে উঠতে পারেনি। এরপর 7-এর সময় সেটা -2, 7-এর সময় আর একটু নিচে নামে এখানে চলে আসছে, তখন এভাবে নিচেও হইতে পারে। এইভাবে তোমরা এমইউ রেখাটা আঁকতে পারো, কেমন? তোমরা ভিডিওটা পজ করে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, পুরো ক্লাসটা আগে মনোযোগ দিয়ে দেখো, জাস্ট পার্টগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে তুমি এগুলো করবা, আগে একটু বুঝে নাও, এখন লেখার দরকার নেই। দেখো এখানে আমি একটা সুন্দর ছোট্ট নোট লিখে রাখছি, এমইউ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এই যে দেখো এমইউ রেখা, এই যে এটা বাম দিক না? বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, মানে নিচের দিকে নামবে, কেমন? নিচের দিকে নামবে। এবং একটা কথা মনে রাখবা, এমইউ রেখা 0 হবে। এমইউ রেখা কী হবে? একটা সময় যাইতে যেতে দেখছো 0 হয়েছে না? 0 হবে, এবারে 0 হওয়ার পরে এটা ঋণাত্মক হবে। কী হবে? ঋণাত্মক হবে। কিন্তু টিইউ রেখা ভাইয়া জীবনেও 0 হবে না। টিইউ রেখা কী হবে না? জীবনেও 0 হবে না। তুমি একটু আগে দেখছো না যে টিইউটা 15 পর্যন্ত উঠছিল, আবার 14 ভাবে কমতে থাকবে, কমতে কমতে একদম যে 0 হয়ে যাবে, মাইনাসে যাবে, এরকম কখনোই টিইউ হয় না, কেমন? কিন্তু এমইউ 0 হইতে পারে। এমইউ কখন 0 হয় জানো? যখন টিইউটা সর্বোচ্চ হয়ে যায়, টিইউ একদম উপরে উঠে গেছে, তখন এমইউ একদম 0 হয়ে যাবে, বুঝছো? এভাবে হয়ে থাকে। আচ্ছা, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। দেখো তাহলে আমাদের এখানে মেইন কথা হচ্ছে এমইউ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, এবং টিইউ কখনোই কী হবে না? 0 হবে না। টিইউ 0 হবে না, কিন্তু এমইউ রেখা একটা 0 হয়ে ঋণাত্মকও হইতে পারে, মাইনাস মান। এখানে একটা সুন্দর এই যে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো প্রান্তিক উপযোগ রেখা কেন নিম্নগামী হয়? প্রান্তিক উপযোগ মানে কি? এখন প্রান্তিক উপযোগ রেখা মানে এমইউ রেখা না? এমইউ মানে কি? প্রান্তিক উপযোগ রেখা। মার্জিনাল ইউটিলিটি থেকে আসছে, একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম। ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়, ঠিক আছে? ভোগের ক্ষেত্রে কেন নিম্নগামী হয় জানো? একটা জিনিস তুমি খাইতে খাইতে তোমার ওই আজকে মনে করো আজকে 2টা আপেল খাইছো, তো কালকে তোমার কাছে মনে হতে পারে যে একটু মানে ওটার উপর একটা বিরক্তি চলে আসে, মানে এগুলা অটোমেটিক কমতে থাকে। আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু করে বলতেছি। দেখো ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। দৈনন্দিন জীবনে দেখা যায় কোনো দ্রব্যের ভোগ শুরু হওয়ার পর থেকে ভোক্তা
ওই দ্রব্যটি ভোগ যতই বাড়ায় তার ভোগকৃত এককগুলো থেকে প্রাপ্ত উপযোগ ততই হ্রাস পায়। এক কথায় কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। তাই এই অবস্থা কেবলমাত্র বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারা দেখানো সম্ভব। ঠিক আছে, আমি এটা কি একটু বুঝে বলতেছি। দেখো, এই যে প্রান্তিক উপযোগ রেখা, এটা থেকে এটা বিয়োগফল না। তুমি একটা জিনিস দেখো, প্রথম দিন মনে করো এটা প্রথম দিন খাইছে 10 একক খাইছে, ঠিক আছে, দ্বিতীয় দিন এটা 18 একক পরিমাণ খাওয়া হয়েছিল বা ভোগ করা হয়েছিল। এখন দেখো তো, প্রথম দিন 10 ছিল, এরপর দিন কি 20 হয়ে গেছে, এরপর দিন কি 22 হয়েছে, এরপর 18 একক, এটা কি কখনো যে 36 একক হয়েছে, 40 একক হয়েছে, একদম ডাবল তার থেকে বেশি হয়েছে প্রান্তিক উপযোগ। যদি এইভাবে হইতো তাহলে এটা যদি 20 হইতো তাহলে এটার পার্থক্য এখানেও 10 হইতো, ঠিক না? এটা যদি মনে করো 18 দুগুণে 36 হইতো কিংবা 40 হয়ে যেত, তখন এটার পার্থক্যটা অনেক আরও বাড়তো, ঠিক না? এরকম হইতো, এইভাবে হচ্ছে দেখো তো। কিন্তু অটোমেটিক এগুলা এমন বাড়তেছে, দেখো টোটাল ইউটিলিটিটা বাড়তেছে, কিন্তু এমনভাবে বাড়তেছে যে খুব বেশি না। এগুলো প্রথমে 8 একক 8 পরিমাণ বাড়ছে, এরপর আবার বাড়ছে 6 পরিমাণ, এরপর আবার বাড়ছে 4 পরিমাণ, মানে বাড়তেছে কিন্তু একটু একটু করে বাড়তেছে। ডাবল কিংবা ডাবলের থেকেও বেশি এভাবে বাড়তেছে না। এই জন্য এগুলা, এই যে মার্জিনাল ইউটিলিটি কখনো উপরের দিকে হয় না, দেখবা প্রথমটা যত, তারপর এগুলো তার থেকে খালি কমতেছে, এই যে মানগুলা কমতে থাকে। কারণ টোটাল ইউটিলিটি বাড়লেও এগুলো কীভাবে বাড়ে, অল্প অল্প করে বাড়ে। ডাবল করে যদি বাড়তো তাহলে মার্জিনাল ইউটিলিটিটাও এভাবে উপরের দিকে যায়। এই কারণে মার্জিনাল ইউটিলিটি বা এমইউ রেখা কখনোই এই ঊর্ধ্বগামী হইতে পারে না, এটা সবসময় নিম্নগামী থেকে যায়। ঠিক সেই কথাগুলো আমরা এখানে লিখছি, যে ভোগ শুরু হওয়ার পর থেকে ভোক্তা ওই দ্রব্যটা যত বাড়ায় মানে বাড়ায়, কিন্তু ওগুলো ডাবল করে তো বাড়াইতে পারে না। তাই ভোগকৃত এককগুলো থেকে প্রাপ্ত উপযোগ তত কী হতে পারে, উপযোগগুলা হ্রাস পাইতে থাকে না প্রতি একক থেকে হ্রাস পাওয়ার জন্য। এবার এতটুকু বাড়ছে, সেটাই হচ্ছে তোমার মার্জিনাল ইউটিলিটি। কেমন? এবার দেখো, উপযোগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ, আর একটা হচ্ছে তোমার পরিমাণবাচক। সংখ্যাবাচক কোনগুলা? এই যে 1 একক, 2 একক, 3 একক না, একটু আগের যে মিউ রেখাটা, এই টিউ রেখাটাই দেখা যায় ওখানে 1 একক 2 একক দেখছো না? এই চিত্রটা দেখো, এখানে কিন্তু প্রথম পর্যায়, দ্বিতীয়, তৃতীয়, ঠিক না, এইভাবে লেখা হয়েছে। তার মানে এগুলো হচ্ছে পর্যায়বাচক পরিমাণ। এবার দেখো, এবার আমরা চাহিদা সম্পর্কে শিখবো। চাহিদা মানে কি জানো? চাহিদা একদম সহজ একটা জিনিস। মনে করো তুমি কোনো একটা দ্রব্য পাওয়ার খুব ইচ্ছা, তোমার খুব আকাঙ্ক্ষা যে আমি এটা পাবো, এবং এটা কেনার জন্য তোমার কাছে টাকা পয়সাও আছে, এবং টাকা পয়সাগুলো তোমার খরচ করার ইচ্ছাও আছে, তাইলে সেটাকে চাহিদা বলে। দেখো না, চাহিদা বলতে 3টি বৈশিষ্ট্যকে বোঝায়: দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ক্রয় ক্ষমতা এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। এই যে কোনো একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে, দ্রব্য যে পাবা এটার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে না, এই আকাঙ্ক্ষার পেছনে তোমার অর্থ ব্যয় করার মতো সামর্থ্য থাকতে হবে, যে এতগুলো টাকা তোমার কাছে থাকতে হবে, ও ইচ্ছা থাকতে হবে। ও কী থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে সেটাকে কী বলবো ভাই? চাহিদা বলবো। এবার চাহিদা বিধি কি দেখো, চাহিদা বিধি হচ্ছে যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদা বিধি বলে। আমি আবার একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এই মুহূর্তে একটা কথা মনে রাখো, যে কোনো জিনিসের যদি দাম বাড়ে সেটা চাহিদা কমে যাবে, এবং কোনো জিনিসের দাম যদি কমে সেটা চাহিদা বেড়ে যাবে, ঠিক আছে? এবং এটা কেন হয় না হয় সেটা আমরা পরে বুঝবো। আগে এই কথাটা মনে রাখো, যে চাহিদা, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, মানে উল্টাটা হয়। এটা বাড়লে ওইটা কমে যায় না, এই তাইলে উল্টা কাজ হয় না, তার বিপরীত একটা সম্পর্ক না। এই যে বিধির মাধ্যমে দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, দেখছো? বিপরীত সম্পর্কটা প্রকাশ পায়, সেটাকে আমরা কি বলবো? চাহিদা বলবো। এবং দাম ও চাহিদার সম্পর্কটা বিপরীতমুখী মানে কি ধনাত্মক নাকি ঋণাত্মক? অবশ্যই ঋণাত্মক হবে। এবার কথাটা দেখো, চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। চাহিদা রেখা কি হবে? বাম দিক থেকে ডান দিকে সব সময় এটা কী হবে ভাই? নিম্নগামী হবে। কেন হবে আমরা একটু পরে দেখব। দেখো, এখানে একটা আমরা চাহিদা সূচি আঁকছি, যে প্রথমে দাম ছিল, এদিকে আমরা দাম পি মানে প্রাইস ধরে নিছি 1 টাকা, 2 টাকা, 3 টাকা। যখন 1 টাকা দাম ছিল, এটা প্রশ্নে দেওয়া আছে আর কি, যে তখন 8 পরিমাণ ছিল 2 টাকার সময়, 6 পরিমাণ 3 টাকার সময় মানুষ 4 পরিমাণ জিনিস এটা কিনতেছে। দেখো, দাম যদি একটু বাড়েছে না 1 টাকা থেকে 2 টাকা, তখন অটোমেটিক মানুষ কম কিনতেছে না? তার মানে তুমি কি বুঝছো? তার মানে তুমি নিশ্চয় বুঝে গেছো না, যে দাম একটু বাড়লে চাহিদাটা আবার কমে যাচ্ছে। দাম আবার 3 টাকা আর একটু বাড়ছে, যখন চাহিদা 6 থেকে 4 হয় আরও কমে গেছে না? এই কথাটাকে আমরা এ বিন্দু, এই কথাটাকে বি বিন্দু, এই কথাটাকে সি বিন্দু দিচ্ছি। এখন দেখো, এগুলার একটা রেখা আঁকা যাবে, এটা হচ্ছে সেই রেখাটা। এখন এখানে কথাটা বলি, যে চাহিদা সূচি কি? এই যে এখানে যে দাম আছে এবং চাহিদার পরিমাণ আছে, এই দুইটা কথা যে সূচির মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে চাহিদা সূচি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। চাহিদা রেখাটা হচ্ছে দাম ও চাহিদার সম্পর্ককে যে রেখার মাধ্যমে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে কি? চাহিদা রেখা। এই যে এই রেখাটার মাধ্যমে এইদিকে দাম, এইদিকে পরিমাণ, এগুলোর একটা সম্পর্ক প্রকাশ করা যাচ্ছে না, সেটা হচ্ছে একটা কি? এই চাহিদা রেখা। এখন এটা রেখা কেমনে আঁকবো? এইদিকে আমরা পরিমাণগুলো দিব, চাহিদার ক্ষেত্রে আমরা এইদিকে পরিমাণগুলো দিব, এইদিকে দিব দামগুলো, ঠিক আছে? আগের মতো এদিকে পরিমাণ দিব, এইদিকে দাম। দেখো, 1 টাকা, 2 টাকা, 3 টাকা। 1 টাকার সময় ছিল 8 পরিমাণ। এই যে 1 টাকার সময় 1 টাকা এখানে না, এখানের জন্য আমরা একদম এইদিকে আনি 8 পরিমাণ দিছি। এগুলো 2, 4, 6, 8,
5 10 এভাবে তুমি সমান সমান পার্থক্য নিবে। এখানে 2 দিছে, এখানে 5 দিছে, এখানে 12 দিছে, এভাবে কখনোই হবে না। এই দুইটার পার্থক্য যত, এই দুইটা হয় যে দেখো 2 2 করে বাড়তেছে না, তোমরা এভাবে অবশ্যই দিবা, কেমন। তারপরে 2 এককের সময় 6 হয়েছে, দেখো 6 হয়েছে। 3 এককের সময় 4 হয়েছে না, এই যে 3 এককের সময় দেখো এই 4 পরিমাণ আসছে। গিয়ে এবার এগুলো আমরা 3টা ডট দিব, দিয়ে পুরো জিনিসটাকে আঁকি দিব, কেমন। এবার দেখো তো চাহিদা রেখা কী হয়েছে, চাহিদা রেখা এই যে বাম থেকে এমইউ রেখার মতো বাম থেকে ডান দিকে নিম্নগামী, এই বাম পাশ থেকে ডান পাশে নিম্নগামী, কেমন, নিচের দিকে নামতেছে না চাহিদা রেখার। এই যে দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ঠিক আছে। এটা একটু ভুলেছিল, এখানে এই বিন্দু হচ্ছে এই যে এটা 1 সময় 8, 1 সময় এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এভাবে হওয়ার কথা ছিল আর কি, কেমন। এটা পারবা না তোমরা। এই যে এখানে দেখো আমি একটা SW লিখে রাখছিলাম, এই জিনিসটা তোমরা করে চেষ্টা করবা যে পারতেছো কিনা। আর একটা কথা মনে রাখবা, চাহিদা রেখাটা একদম সোজা আসবে, ঠিক আছে, এদিক সেদিকও হবে না। যদি তুমি মানগুলো এদিক সেদিক নিয়ে নাও তখন কিন্তু তোমার চাহিদা রেখা ভুল হবে। একদম বরাবর স্কেল দিয়ে না নিলে তোমার চাহিদা রেখা সোজা হবে না। আর সোজা না হওয়া মানে এটা ভুল হয়েছে, মার্ক কাটে দিবে। আচ্ছা, এখানে তোমাকে আরেকটা কথা বলে যায়, এমইউ রেখা যে সবসময় এমইউ রেখাটা এরকম করে আসছিল দেখছিলে না, তার মানে এমইউ রেখা সবসময় যে এইভাবে সোজা নিচের দিকে নামবে তা কোনো কথা নেই, এটা এরকম তেরা বেড়াও নামতে পারে। দেখছো এটা একটু আঁকা বাঁকা করে নামছে না, এরকম। এই যে এমইউ রেখা সোজা হওয়ার মানে পুরোপুরি সোজা হওয়ার প্রয়োজন নেই যে সবসময় সোজা হবে এরকম না। কিন্তু তুমি আগে খাতায় দেখবা যে প্রত্যেকটা পার্থক্য, প্রথমে 8 ছিল, এরপরে কমে 6 হয়েছে, এরপরে আবার 2 কমে 4 হয়েছে, এভাবে যদি সমান সমান করে কমে তখন কিন্তু তোমার রেখাটা সমান থাকবে। কিন্তু কোনো কারণে যদি এই যে পার্থক্যটা ঠিক মতো না হয়, একটু এদিক সেদিক হয়, তখন দেখবা যে এটা আঁকা বাঁকা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা চিন্তিত হবা না, ঠিক আছে। তোমরা ছকটা দেখলে বুঝে যাবা, কেমন। এবার দেখো আমরা চাহিদার একটা সমীকরণ আছে, চাহিদা মানে ডিমান্ড, ডিমান্ডের ডি দিলাম। এই চাহিদার সমীকরণটা হচ্ছে ডি ইকুয়ালস টু এ মাইনাস বিপি। এখানে এ কে ছেদক বলা হয়, ঠিক আছে, আর বি কে বলা হয় ঢাল, আর পি কে বলা হয় প্রাইস মানে দাম, ঠিক আছে। এখন আমরা চলক কি জানি না, চলক হচ্ছে যেসব রাশির মান পরিবর্তনশীল। মনে করো আমি তোমাকে বললাম ভাই তুমি একটা এক্সের মান নাও, তো তুমি একটা এক্সের মান নিবা, তুমি হয়তো এক্সের মান 2 ধরছো, তোমার বন্ধু এটা 5 ধরতে পারে না। এই যে যেসব রাশির মান পরিবর্তনশীল সেগুলোকে আমরা চলক বলবো, কেমন। আর দেখো চলক সর্বদা পরিবর্তনীয় মান গ্রহণ করে, ঠিক আছে। আর ধ্রুবক মান সর্বদা কি অপরিবর্তন। ধ্রুবক কোনগুলো, এই যে মনে করো ফাই এর মান কত 3.1416, এটা জীবনে পাল্টাবে না, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে। তার মানে যেসব রাশির মান সর্বদা স্থির বা কখনোই পাল্টে না সেগুলোকে আমরা ধ্রুবক বলবো। এরপর দেখো চলক হচ্ছে ভাই 2 প্রকার, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। ধ্রুবক 2 প্রকার, সুনির্দিষ্ট ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক। এখন চলককে প্রাকৃতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ চলক আমরা এক্স ওয়াই জেড এ বি সি এগুলো নিই না এভাবে, অর্থাৎ এগুলোকে 1 2 3 এভাবে লেখা যাবে না, এগুলোকে ওই যে এ বি সি এক্স ওয়াই জেড দিতে হবে। আর ধ্রুবককে যে কোনো প্রাকৃতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে, যে আলফা বিটা গামা এগুলো দেওয়া যায়, হ্যাঁ, ফাই দেওয়া যায়, এরকম। যেসব রাশি ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে তাদেরকে স্বাধীন চলক বলে, কেমন। স্বাধীন চলক কোনগুলো, ওই যে এক্স বললাম এখানে, ঠিক আছে। এই যে এখানে পি, মনে করো পিটা দাম না, তুমি দাম আজকে 5 টাকা কোনো কিছুর, কালকে 10 টাকা, তাহলে এটা একটা স্বাধীন চলক, ঠিক না। এই যে এই স্বাধীন চলকটা তুমি যদি 2 টাকা দাও তখন ডি এর একটা মান বের হবে না যোগ বিয়োগ করে, এটা যদি 4 টাকা দাও তখন ডি এর মান আরেকটা বের হবে না, এই যে আর বি এর মানগুলো সহ থাকবে তখন। তার মানে এটার মান পাল্টালে এটার মানও পাল্টিচ্ছে না, এটা হচ্ছে অধীন চলক। ওর কি কোনো মান তুমি নিতে পারবা, ওর মান তুমি নিবা না, তুমি তো নিবে এদের মান পাল্টিলে ওদের মান চেঞ্জ হবে, তার মানে এটা হচ্ছে অধীন চলক, ঠিক আছে। তার মানে স্বাধীন চলকের মানের উপরে যে চলকের মান, স্বাধীন চলকের মানের উপর যে চলকের মান নির্ভর করে তাকে অধীন চলক বলে, কেমন। এই যে এখানে একটা ছোট্ট কথা লিখছি, এটা না বুঝলেও সমস্যা নাই, যে অধীন চলক হচ্ছে কিউ আর স্বাধীন চলক হচ্ছে এফ দিয়ে ফাংশন পি দিছে না, তার মানে এই ফাংশনের পির মান যদি পাল্টে অধীন চলক অটোমেটিক হয়ে যাবে, পাল্টে যাবে, এটার উপরে এটা নির্ভরশীল। এবার তোমাদেরকে স্বাধীন চলক এবং অধীন চলকের পার্থক্য লিখতে বললে পারবা না, এভাবে সুন্দর করে জিনিসগুলো একটু আগের পেজে যা যা বলছি সেগুলো লিখে দিবা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো চাহিদা সমীকরণটা কী ছিল, এ মাইনাস বিপি না। এখন এটা পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় থাকবে এটা, যে চাহিদা একটা সমীকরণ বলছে যে tan মাইনাস 2p, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কি, এটাকে যদি আমি এ ধরি, চিন্তা করি এটা ছেদক, এ মাইনাস 2, এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে পি দেওয়া আছে না, এই মান দুইটা তোমাকে অটোমেটিক দেওয়া থাকবে, এগুলো নিয়ে তুমি চিন্তা করি না, পির মান তোমাকে ধরে নিতে হবে। এখন আমরা পি এর মান একটা নিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে তোমাকে বলবে যে চাহিদা সূচি আঁকো, চাহিদার রেখা আঁকো, ঠিক আছে। এখন আমি আনতাছে চাহিদার মান, এগুলোর দামগুলো কত ধরবো না, দামগুলা আমরা কত ধরবো, এই যে দাম মনে করো আমরা 1 ধরবো, এই যে পি এর মান 1 হইলে এখানে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করে এটা বের করবা, পি এর মান 2 হইলে ডি না, এই যে tan মাইনাস 2p না, পি এর জায়গায় তুমি এবার 2 ধরবা, এই যে 2 বসাইছি, 2 2 4, এখানে 10, 10 থেকে 4 গেলে 6, এভাবে আমরা করবো। এভাবে আমরা 1টা 2টা 3টা করবো, সর্বোচ্চ কয়টা করবো, 3টা করবো, এর বেশি করার দরকার নেই, 3টাকে বাইর করবো। দেখছো বাইর করছি না, বের করার পরে আমি যে দামগুলো 1 টাকা 2 টাকা 3 টাকা ধরছি, এভাবে সূচিতে লিখবো, দাম 1 টাকা 2 টাকা 3 টাকা ধরছো না। প্রথম যখন 1 টাকা ধরছিলে তখন চাহিদা বাড়িয়েছিল কত, দেখো 8 বেরোছিল না,
8, পরেরটাতে 6 বেড়েছিল, পরেরটাতে 4 বেড়েছিল। দেখো এই যে 8, 6, 4 আমরা এগুলো লিখলাম। এরপর এগুলো একটা বিন্দু নাম দিয়ে দিব এ বি সি। এবার এগুলো দিয়ে আমি চাহিদা রেখা আঁকে ফেলতে পারবো না, এভাবে দিয়ে এভাবে সুন্দর করে এদিকে পরিমাণ এদিকে দাম দিয়ে আমরা চাহিদা রেখাটা এঁকে ফেলবো। দাঁড়াও আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, দেখছো এভাবে সোজা হয়। এই যে আমরা যা যা নিয়েছিলাম, প্রথমে 8 ছিল, এই 8 ছিল এতটুকু, তারপরে 2 ছিল, তারপরে এই যে কত ছিল, এই 4 ছিল না, এই যে প্রথমে 8 ছিল, তারপর 6 ছিল, তারপরে 4 ছিল। 1 টাকার সময়, 2 টাকার সময়, 3 টাকার সময়। এবার বিন্দুগুলো বসাই দিবা, আঁকবা। একটা কথা মনে রাখবা, চাহিদা রেখা ভূমি অক্ষকে কখনোই ছেদ করবে না, মানে এটা এখানের মধ্যে আটকাই দিবা, আবার টানতে টানতে দিকে হুট করে টান দিও না, কেমন? এটা কখনো হবে না। এরকম যদি তোমাকে অন্য একটা চাহিদা দেয়, মনে করো এখানে একটা দেওয়া আছে 20 - 3p, এই জিনিসটা তোমরা করে তোমরা এটার এই ইয়াগুলো আঁকবা, চিত্র সূচি এগুলো নিয়ে আঁকবা, কেমন? আশা করি আমি পারবা তোমরা এটা। দেখো চাহিদা ব্যাধির কিছু ব্যতিক্রম জিনিসপত্র আছে। গিফেন দ্রব্য নামে একটা জিনিস আমরা পড়বো, এটা কি একটু দেখো। গিফেন দ্রব্য হচ্ছে এগুলা, যেগুলো আলু, মোটা চাল, এগুলো হচ্ছে কী দ্রব্য? গিফেন দ্রব্য। এখন গিফেন দ্রব্য কি দেখো, অত্যন্ত গিফেন দ্রব্যর ক্ষেত্রে কী জানো, চাহিদা রেখা এমনি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় না, কিন্তু গিফেন দ্রব্যর ক্ষেত্রে উল্টো, এই দিক থেকে এদিকে উপরের দিকে উঠে যায়। কেন জানো? এখানে চাহিদা বাড়লে দামও বাড়ে, দাম বাড়লে এই চাহিদাও বাড়ে, এরকম। এটা কমলে ওইটাও কমে, এটা বাড়লে এটাও বাড়ে, এরকম। অত্যন্ত নিম্ন আয়ের পরিবারের মূল খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণের সমমুখী সম্পর্ক বিদ্যমান। এই ধরনের চাহিদা রেখা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী। একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি বুঝিয়ে দিব। দেখো এখানে পুরোটা দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, বাংলাদেশের জনগণের প্রধান খাবার হচ্ছে কি ভাই? ভাত, তথা অত্যন্ত স্বল্প আয়ের জনগণ সাধারণত ভাতের অভাবে কী খায়? কম দামে আলু খায়। এক্ষেত্রে গিফেন দ্রব্য, ভাত না থাকলে আলু খাবে। এখন গিফেন দ্রব্য হচ্ছে কি? আলু, মানে ভাত খায় কিন্তু ভাতও পাচ্ছে না, এবার আলু খাওয়া শুরু করছে। তাহলে গিফেন দ্রব্যটা কি? আলু। এবার বলো, আলুর দাম যদি আবার বাড়ায় দেয়, ওরা না খেয়ে থাকতে পারবে, ওদেরকে কিনতে হবে না, ওদেরকে চাহিদা কমবে না। মনে করো আগে 10টা আলু খেয়ে ওদের পেট ভরতো, এখনও তো ওদেরকে 10টা আলুই খাইতে হবে, ঠিক না? আলু কিছু না খেয়ে তো, না খাইলে তো বাঁচতে পারবে না। এই জন্য অর্থাৎ আলুর দাম বাড়লে ওই ভোক্তার নিকট আলুর চাহিদার পরিমাণও কী হবে? বাড়বে, ঠিক আছে? কারণ তাদের আর কোনো বিকল্প খাবার নেই, আর কোনো বিকল্প খাবার নেই, তাহলে ওটাই খাইতে হবে। এই জন্য, ঠিক আছে, এখানে চাহিদা আর কমবে না, কেমন? এই জন্য এটার চাহিদা রাখাটা অটোমেটিক উপরের দিকে উঠবে। এটা তোমরা খ নাম্বার আসতে পারে, ব্যাখ্যা লিখবা। এবার আমরা যোগান নিয়ে একটা জিনিস শিখবো। দেখো, যোগান, চাহিদা পড়ছি না, যোগান কি জানো? যোগান হচ্ছে তোমার দোকানদার কিংবা ফ্যাক্টরির মালিক কোনো একটা নির্দিষ্ট সময় কতটুকু পরিমাণ জিনিসটা বিক্রি করতে পারবে, ওই জিনিসটা। অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে ওইটাকে বোঝায়। আমি একটু দ্রুত বলতেছি কারণ এগুলো শেষ করতে পারবো না হলে, কেমন? তোমরা চাইলে স্পিড কমাই দিয়ে দেখতে পারো ভিডিওটা, কিংবা ধাপে ধাপে সময় নিয়ে আস্তে আস্তে দেখতে পারো, বুঝে বুঝে খাতায় লিখে নিও এগুলা। এই যে অন্যান্য অবস্থা স্থির রেখে বা স্থির থেকে হবে, এখানে দাম বাড়লে যোগানো বাড়ে। এখন দাম বাড়লে কী হয় জানো? দাম বাড়লে যোগানো বাড়ে এবং দাম কমলে যোগানো কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে কী বলে? যোগান বিধি বলে। এখানে যোগানের এই সম্পর্ককে না লিখে এখানে এই সমমুখী সম্পর্ককে লিখবে, কেমন? কারণ দাম যেহেতু বাড়তেছে, যোগানও বাড়তেছে, কেমন? এই কারণে দেখো, দাম বাড়ার কারণে চাহিদা কমতেছে না। কোনো একটা মনে করো কলমটার দাম বাড়াই দিছি, তাহলে মানুষ এখন চাহিদা কমে যাবে না, কারণ ওরা এত টাকা নাই, এত কিনতে পারবে না। এখন তার মানে বিক্রি কমে যাবে না, তাহলে দোকানদারের কাছে জিনিসগুলো বেশি হয়ে যাবে না, যোগান বাড়বে না। এটা হচ্ছে যোগান বাড়ে। যোগানের একটা সমীকরণ আসে, সমীকরণটা 3ভাবে লেখা যায়। সি প্লাস ডিপিও লিখতে পারো, যোগান মানে সাপ্লাইয়ের এস, সি প্লাস ডিপিও লিখতে পারো, অথবা মাইনাস সি প্লাস ডিপি এটাও থাকতে পারে, অথবা শুধু ডিপিও থাকতে পারে। এটা যদি তোমাকে বহুপদী এমসিকিউগুলোতে দেয়, তখন তোমাকে যদি 3টা অপশনই দেয়, বলবে যে কোনটা যোগান সমীকরণ, তখন তুমি 1, 2, 3 তিনটাই দেখাবা, কেমন? নির্দিষ্ট সময়ে বিক্রেতাগণ বিভিন্ন দামে কী পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে তার তালিকাকে, এটা যে তালিকার মাধ্যমে করা যাবে সেটা হচ্ছে যোগান সূচি, কেমন? আর এটা যে রেখার মাধ্যমে দেখানো যাবে, তাহলে সেটা নিশ্চয়ই কী হবে? যোগান রেখা হবে। এবার এই অনুধাবনটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল? দামের উপর নির্ভরশীল না। কেন বলো তো? কারণ মানুষের কখন বেতন বাড়তেছে, বেতন কমতেছে, ওদের রুচি কীরকম, পছন্দ কীরকম, ঠিক আছে? তারপরে কোনো ঋতুর পরিবর্তন হচ্ছে, এই কালে এই জিনিসটা খাইতে ভালো লাগে, এই জিনিসটার উৎপাদন বেশি হয়, ওই কালে এই জিনিসটার উৎপাদন কম হয়, এরকম। আবার কেউ অনেক ভালো ভালো বিজ্ঞাপন দিয়ে জিনিস সেল করে ফেলতেছে, কেউ ভালো বিজ্ঞাপন দিতে পারতেছে না, ঠিক না? আবার বাজারে কী পরিমাণে ক্রেতা আছে, এগুলো নিয়ে চাহিদার পরিবর্তন হইতে পারে না। এই জিনিসগুলো এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনশট নিবা, পড়ে নিবা। ভোক্তার আয় কিভাবে চাহিদাকে প্রভাবিত করে, এটা তুমি নিজের ভাষায় লিখতে পারবা। কীভাবে বলো তো? ভোক্তার আয় যদি বাড়ে যায়, তাহলে ওই কোনো একটা জিনিস বেশি নিতে চাইবে, ঠিক না? আবার আয় কমে গেলে ওর কেনার যে ক্ষমতাটা, মানে ক্রয় ক্ষমতাটা কমে যাবে, তাহলে কোনো চাহিদাও কমে যাবে না, ও তো কিছু কিনতে পারবে না, ঠিক না? এভাবে ভোক্তার আয় কী করে মানুষের চাহিদাকে প্রভাবিত করতে পারে। এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, কেমন?
দেখো তো যোগান সমীকরণ কি বলছিলাম, সি প্লাস ডিপি না, এটা যদি সি হয় এটা ডি এটা পি। এখন তোমাকে সিও দিয়ে দিছে ডিও দিয়ে দিছে, এগুলো দিয়ে দিবে পরীক্ষায়, ঠিক আছে। অথবা মাইনাস সি প্লাস ডিপি ওইটাও দিতে পারে, বা শুধু ডিপির ওইটাও দিতে পারে, তবে বেশিরভাগ সময় এটা দেয় আর মাইনাসেরটা দেয়, কেমন তোমরা মনে রাখো। এখন পি এর মান আমরা যেরকম চাহিদা সমীকরণ দেখছি, এখানে পি এর একটা মান নিব, পি সমান 1 হলে, পি সমান 2 হলে, পি সমান 3 হলে, এভাবে আমরা চিন্তা করব, চিন্তা করে করে লিখবো এগুলা। তো পি সমান 1 নিয়ে আমরা এটা বাইর করব, ঠিক আছে। পি সমান 2 হলে এখানে পি এর জায়গায় 2 বসাই, 2 দুগুণে 4, 20 থেকে 20 আর 4 24 এভাবে বের করবো। পি সমান 3 হলে, ঠিক আছে। এই যে তুমি দাম 1 টাকা 2 টাকা 3 টাকা ধরছো, এগুলা দেখো প্রথমবার বের হয়েছে কত 22, তারপরটাতে 24, তারপরটাতে 26, বাড়ি গেছে না 2 2 করে, দেখো পরিমাণ 22 24 26, এখন বাড়তেছে না। এটাকে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ভাবে দিলাম। এবার এগুলো তুমি রেখা আঁকি ফেলতে পারবে না, দেখো দেখো এইভাবে তোমরা এগুলো বসাবা। দেখো এখানে 2 4 6 এইভাবে আমি নিছি, 2 2 করে নিছি, তুমি 5 5 করে নিতে পারো, নিবা। এদিকে দামগুলো 1 2 3 করে নিছি, কেমন। এগুলো তবে স্কেল দিয়ে সমান সমান, এখান থেকে এখানে যতটুকু 1 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে বা কয়েক সেন্টিমিটার করে তুমি এগুলো নিতে পারো। এখানে দেখো প্রথমবার 22 ছিল, 1 এর সময় 22 টাকা, 1 টাকার সময় 22, 2 টাকার সময় 24, 3 টাকার সময় কত 26, এভাবে ছিল। দেখো এই যে 26 পর্যন্ত এভাবে আমরা এটা করে ফেলছি, কেমন। এভাবে তোমরা কাজ করবে। এখানে দুইটা আমি হোমওয়ার্ক লিখছি, দেখো কয়েকটা, এই জিনিসগুলো তোমরা বাইর করবা, ঠিক আছে। এই পুরো জিনিসটার মধ্যে পি এর মান বসাবা, এই পুরো জিনিসটার মধ্যে পি এর মান বসাবা, এই জিনিসটার মধ্যে পি এর মান বসাই বসাই 3টা অঙ্কের জন্য 3টা সূচি বের করে এগুলো রেখা আঁকবা। দেখো যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য হইতে পারে না। যোগান সূচি কাকে বলে, রেখা কাকে বলে, ওগুলো বলে দিবা। এই অংশটা একটু স্ক্রিনশট নাও। এরপর দেখো যে যোগান সূচি ও যোগান রেখা বিধির এই যে এই লাইন থেকে এগুলো তুমি পড়ে নিলে পারবা, যেগুলো কেন কি হয় না হয়। দেখো এই অংশটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যতটুকু দেখা যাচ্ছে, কেমন। হ্যাঁ, এই অংশটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এই যে এতটুকু পর্যন্ত, এটাও একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা ভিডিওটা পজ করে করে বা স্লো করে করে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা এটা একদম সহজে পড়ে নিতে পারবে, একদম সহজে এগুলা। দেখো এই জিনিসটাও খ নাম্বারে লাগতে পারে, যোগানের নির্ধারক সমূহ কিসের উপর যোগান নির্ভর করে। দেখো যোগান অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেমন কোনো বিষয়ের কোনো দ্রব্যের, যেমন যেসব বিষয়ের উপর কোনো দ্রব্যের যোগান নির্ভরশীল, ওইসব মানে যাদের যাদের উপর যোগান নির্ভর করে সেগুলো হচ্ছে যোগান নির্ধারক। এই যে এখানে দেখো এই জিনিসগুলো হচ্ছে যোগানের নির্ধারক। এইগুলো কি কি দেখো, কোনটা সমান কি, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, তাও নিয়ে রাখো, কেমন। ছোট্ট একটা লেখা নোট করে রাখতে, আশা করি ঝামেলা হবে না। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের। এরপর দেখো ভারসাম্য নামে একটা আছে, টপিক আছে, ওই ভারসাম্য থেকে এইবার এই প্রশ্নটা আমি যদি ভুল বলে না থাকি, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ইনশাল্লাহ এই প্রশ্নটা আসবে আসবে আসবে, একদম 100% এই জিনিসটা এবার আসবে। তাহলে তুমি এগুলো শিখে রাখতে হবে না। এখন কিউডি দিয়ে এটা একটা চাহিদা সমীকরণ বুঝাইছে, কিউএস দিয়ে এটা একটা যোগান সমীকরণ বুঝায়, ঠিক আছে। ভারসাম্য মানে কি জানো, ভারসাম্য মানে হচ্ছে যোগান এবং চাহিদার সমতা। বাজারের মধ্যে যোগান এবং চাহিদার যদি সমতা না থাকে, তাহলে বাজারের দাম, এই যে জিনিসের দামটা এগুলো একটু অস্থিতিশীল হয়ে পড়ে, ঠিক আছে। এই জন্য একটা ভারসাম্য সব সময় বজায় রাখতে হয়, কেমন। এখন আমরা ভারসাম্যের একটা শর্ত আছে, ভারসাম্য শর্ত হচ্ছে কিউডি আর কিউএস কি হতে হবে, সমান হতে হবে। দেখো ভারসাম্য শর্ত অনুযায়ী কিউডি সমান কিউএস, এখানে কিউডিটা হচ্ছে এটা, এটা আমরা লিখলাম, কিউএসটা আমরা এখানে লিখলাম, লিখে আমরা এগুলোকে পক্ষান্তর করে দিলাম। এই যে 125টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, পি এলাগুলোকে এই পাশে রাখতেছি, এটা -10p এখানে ছিল, আর +5p এটা এদিকে প্লাস ছিল, এদিকে আসি মাইনাস হয়ে গেছে না, এদিকে 10টার 5টা মিলে মোট 15টা পি হয়েছে, আর এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে যোগ করতে হবে তোমাকে, যোগ করে 150 বসাইছি, ঠিক আছে। এরপরে এদিকেও মাইনাস চলে গেল, কেমন। এরপরে 15টা পি 15pকে এদিকে হচ্ছে কত, সরি এখানে 30 লেখা হয়ে গেছে কোনো কারণে, হয়তো এটা হচ্ছে 50 না, 150, ঠিক আছে। এরপরে 15টার সাথে গুণ অবস্থায় দিকে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক না। যারা একটু কম বুঝে জিনিসগুলো আমি এই জন্য বলে দিচ্ছি, জেনারেল ম্যাথের জিনিসগুলো। এখানে পি দিয়ে ভাগ করবা না, 150কে 150কে 15 দিয়ে ভাগ করলে কত থাকবে, 10 থাকবে না। এই যে এখানে একটু মানটা ভুল ছিল, তো 130 উঠে গেছিলো, এই কারণে এটা ভুল হয়েছিল। এখন পি এর একটা মান তুমি পাই গেছো না ভাই, এই যে পি এর একটা মান পাই গেছো, আমরা আগে পি সমান 1 পি সমান 2 দিয়ে একটু আগে ম্যাথ করে আসছি না, সেরকম এই যে এখানে পি এর যে মানটা তুমি 10 পাইছো, সেটা এই 10টা এখানে বসাবা, ঠিক আছে। এই 10টা এখানে বসাবো, কীভাবে বসাবো, এখানে লিখবো যে পি এর মান কিউডিতে বসিয়ে পাই, কিউডি সমান আগে কত ছিল 125 - 10 × পি ছিল না, এই পি এর জায়গায় 10 বসাই দিছি। দেখো এখন 10 10 100, 125 থেকে 100 গেলে 25, পি এর মান তুমি কিউএস এর মধ্যেও বসাবা, কিউএস এর মধ্যে, কিউএস এটা ছিল না, এই যে -25 + 5 × পি ছিল, পি এর জায়গায় 10 বসাইছি, ঠিক আছে। এখন 5 10 50, এদিকে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, 50 থেকে 25 গেলে 25 থাকলো না। দেখো এটা যেই যা বাড়িয়েছে এটাও তাই বের হয়েছে, ঠিক না। তার মানে 25 25 মিলছে না, তাহলে কিউডি যা হয়েছে কিউএস এর মানও তাই হয়েছে, ঠিক না। তার মানে এটা শর্তে উপনীত হয়েছে না। এই জন্য আমরা লিখবো যে সুতরাং ভারসাম্য দাম, পি দিবা, পি এর উপর একটা বার দিবা, এটা দিয়ে বোঝা যায় যে এটা ভারসাম্য। ভারসাম্য দাম তুমি পি এর মান কত বাইর করছো 10, আর ভারসাম্য পরিমাণটা কত বাইর করছো, দুজনের মিলছে না 25,
এটা হচ্ছে যে 25টা, এটা বেড়ে গেছে। কেমন? এভাবে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা। এখানে একটা দেখো, বরিশাল বোর্ড 2016-তে আসছে, এই অঙ্কটা তোমরা করবা। কেমন? এটা সমাধান করবা। দেখো এখানে চাহিদা রেখা ও চাহিদা বিধির চাহিদা সূচির মধ্যে একটা পার্থক্যের কথা বলা হয়েছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এগুলাকে তুমি চাহিদা সূচি আরও সহজে শিখিয়ে দিছি না, আমি চাহিদা রেখা আরও সহজে শিখিয়ে দিছি না। একটু আগে সংখ্যাগুলো ওভাবে লিখবে, এত বড় করে লিখার দরকার নেই। কেমন? এতটুকু স্ক্রিনশট নেওয়া হয়েছে আশা করি। এরপরে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে ফেলো। কেমন? এতটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? আশা করি পারবা। এরপরে স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা কি, এটা একটু তোমাদেরকে জেনে নিতে হবে। এটাও তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, পরে নিবে। আমি একটু পরে বুঝাই দিচ্ছি যদিও। দেখো এটা এতটুকু স্ক্রিনশট নাও, এরপরে এই অংশটা স্ক্রিনশট নাও। কেমন? এই অংশটা স্ক্রিনশট নাও, আশা করি হয়ে গেছে। দেখো এখানে লিখছে যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার বেশি হলে তার অনুপাতকে স্থিতিস্থাপক বলে। ঠিক আছে? মনে করো দাম বাড়ছে 1 টাকা থেকে 2 টাকা। কেমন? এখন চাহিদা কমে গেছে 3, মনে করো চাহিদা আগে 3 ছিল, এখন বা চাহিদা আগে মনে করো 10 ছিল। চাহিদা আগে 10 ছিল, এখন একদম 2 হয়ে গেছে, অনেক কমে গেছে না? এই একটু দাম কমছে, বাড়ছে মাত্র একটু, কিন্তু চাহিদা কমে গেছে কি অনেক বেশি কমে গেছে না? এই যে এই দামের পরিবর্তন হার অপেক্ষা চাহিদার পরিবর্তন হারটা যে মানে হারটা যে বেশি হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে কমে গেছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। ঠিক আছে? আর এটার উল্টাটা হয়েছে কি জানো? অস্থিতিস্থাপক। এই যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে, মনে করো এই যে দাম আগে 1 টাকা ছিল, এখন মনে করো 5 টাকা হয়েছে, কিন্তু চাহিদা মনে করো আগে 20 ছিল, এখন মাত্র 18 হয়েছে, একদম একটু কমছে। ঠিক না? একটু কমছে, এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তো এভাবে স্থিতিস্থাপক চাহিদার মানগুলো কত হয় জানো? 1-এর চেয়ে অধিক হয়, মানে এক থেকে কোনোদিন কমবে না। স্থিতিস্থাপক চাহিদার যে মানটা, এটা কখনো 1 থেকে কমবে না, 1 থেকে বেশি থাকবে। 1 থেকে বেশি থাকবে মানে এই না যে এটা একদম অসীম হয়ে যাবে না, মানে যেটার কোনো শেষ নাই, সেরকম অসীম। এটা ইনফিনিটি চিহ্ন বলে, এটা একটা শুয়াই দেওয়া এইটার মতো। ঠিক আছে? এরকম। তো এটা এরভাবে হয় না। আর অস্থিতিস্থাপক চাহিদার মান হচ্ছে 0-এর চেয়ে বেশি হয়, মানে 0 থেকে 0.1, 0.3 এরকম থাকে, কিন্তু কখনো এটা পুরোপুরি 1 হইতে পারে না। 1 হইতে পারে না, 0.001, 0.9 পর্যন্ত যাইতে পারবে, কিন্তু কখন এটা 1 হইতে পারবে না। এই যে ইডি দ্বারা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক চাহিদা সেটা বুঝে। হ্যাঁ, এক্ষেত্রে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে মোট ব্যয় হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে মোট ব্যয় বৃদ্ধি পায়। এগুলো তোমরা একটু পড়ে নিও, যতটুকু বুঝো। ঠিক আছে? না বুঝলে খুব একটা প্যারা নাই, মোটামুটি 4টা পারলে হবে। বিলের জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এটা ঘটে। বিলের জাতীয় দ্রব্য যে এসি, টিভি, এগুলোকে বিলের জাতীয় দ্রব্য বলা হয়। এগুলোর ক্ষেত্রে যে স্থিতিস্থাপকতা বজায় থাকে, বুঝছো? আর নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, মনে করো চাল, ডাল, এগুলোর ক্ষেত্রে সাধারণত অস্থিতিস্থাপকতা বিরাজ করে। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের প্রভাব অধিক হয়, লিখছি এখানে। আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাব কম হয়। আমি এগুলো আরও ভেঙে ভেঙে তোমাকে বুঝাই দিতাম, আসলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, আসলে পরীক্ষার আগে এগুলো সম্ভব না। ঠিক আছে? তো আমি চাচ্ছি তোমাদেরকে একটু শর্টকাটে যা বলা যায় তা বলার জন্য। দেখো যশোর বোর্ডে 21 এরকম একটা প্রশ্ন আসছে, এটা সমাধান তোমরা করতে পারবে না, এটা সমাধানটা তোমরা বের করবা। দেখো পি সমান 6 বের হয়েছে, ভারসাম্য দামটা তাহলে 6 বের হয়েছে, পরিমাণটা এই যে 14 মিলে গেছে না, তার মানে 14 বের হয়েছে। এখন এটার একটা প্রশ্ন ঘ নাম্বার, এটা 3-এর মধ্যে আসবে, 3 নাম্বার গতে আসবে, ঘ নাম্বার প্রশ্ন আসবে। এরপরে ঘ নাম্বার 4 নাম্বারতে যে প্রশ্নটা আসে সেটা একটু দেখাচ্ছি। বলতেছে দ্রব্যের দাম তুমি একটু আগে 6 টাকা বাইর করছো না, এখন বলতেছে সরকার যদি এটার দাম কোনো কারণে 60 টাকা নির্ধারণ করে দিছে, কি 60 টাকা নির্ধারণ করে দিছে, এখন বাজার কি স্থিতিস্থাপক, এই বাজার কি মানে ভারসাম্য ঠিক থাকবে, বাজারের ভারসাম্যটা ঠিক থাকবে নাকি বিনষ্ট হবে? এখন বাজার ভারসাম্য কি ঠিক থাকবে না বিনষ্ট হবে, এটা আমরা কেমনে বাইর করবো? এটা আমরা ওই যে 60 টাকা, এটা আমরা সমীকরণের মধ্যে বসাবো। একটু আগে যে প্রশ্নের মধ্যে যে কিউডি এর সমীকরণ, কিউএস এর সমীকরণ আছে না, ওইগুলোতে তুমি মানটা বসাবা। বসানোর পরে যদি কিউডি আর কিউএস এর মান একই বার হয়, যে একটু 14 মিলে গেছে না আগে দিই, তো এরকম যদি মিলে যায় তাহলে ঠিক আছে, ভারসাম্য বজায় থাকবে। কিন্তু দেখতেছে যে না, এখন আর মিলতেছে না, তাহলে ভারসাম্য কোনোভাবেই ঠিক থাকবে না, বুঝছো? এই যে দেখো আমি কিউডিতে বসাবো, কিউডিতে বসালে ফি এর মানে এখন আমরা 4 বসাইছি, কেমন 4 বসাইছি না, তো 4 বসানোর কারণে উত্তর হয়ে গেছে কত 16। আর এখানে কিউএস এর মধ্যে ফি এর মান 4 বসাইছো, ঠিক আছে, এগুলো ঠিক আছে, 4 বসাইছো, 4 বসাই দেখতেছে মান 8 হয়ে গেছে, কোনোভাবে মিলতেছে না। তার মানে আমি এগুলো লিখবো, দ্রব্যের দাম 60 টাকা নির্ধারণ করা হলে কিউডি সমান নয় কিউএস, কিউডি আর কিউএস সমান হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে ভারসাম্য বিনষ্ট হবে এবং বাজার কি হয়ে যাবে, অস্থিতিশীলতা বিরাজ করবে। দাম যখন 4 টাকা হয় তখন বাজারে কি হয় জানো, বাজারে চাহিদা বেড়ে যায়। চাহিদা দেখতেছো, চাহিদা হচ্ছে কত 16 হয়ে গেছে না, চাহিদা কি যাচ্ছে 16 হয়ে যাচ্ছে। আর যোগান কত হয়ে যাচ্ছে, যোগান মাত্র 8 না, এতগুলো চাহিদা, এতগুলো দোকানদারের কাছে যোগানও নাই, ঠিক না? আর যোগান কি যায়, কমে যায়, অর্থাৎ ভারসাম্য বজায় থাকে না। এটা লিখলে তোমাকে 4-এ 4 দিবে ইনশাল্লাহ। দেখো স্থিতিস্থাপকতা কাকে বলে, এখানে একটা কথা আছে, স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, এই পরিবর্তন অনুপাত বা হার বা মাত্রাকে
স্থিতিস্থাপকতা বলে। এটা যদি তোমরা বুঝো ভালো, না বুঝলে এখন আর পরীক্ষার আগ মুহূর্তে কষ্ট করিও না, ঠিক আছে। আমরা যখন পরবর্তীতে অর্থনীতির বৃহৎ ক্লাস আমরা করব বা আমাদের অন্যান্য টিচাররা ক্লাস নেবে, তখন তোমরা এগুলো শিখতে পারবা, বা তোমরা তো আর শিখতে পারবা না। তোমরা যদি পরীক্ষার্থী হয়ে থাকো, যে যারা এই ক্লাসটা এখন দেখতেছো, তারা তো আর সামনে সময় নেই, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এই যে সূত্রটা, এটা হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্র। কেমন? এই যে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, মানে এখানে কিউ লিখবো, ফি লিখবো, আগা দিয়ে ডেল লিখে দিব, আর এখানে যদি কিউ উপরে দিই, ফি এখানে উপরে ফি দিব, মানে উল্টা, এখানে কিউ পি, এখানে পি কিউ, এইভাবে উল্টা দিয়ে দিবা। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। মুখস্থ করার দরকার, টেকনিকে মনে রাখো। এটা হচ্ছে সূত্র, এটা কাজে লাগবে। দেখো এখানে একটা প্রশ্ন আছে, দেখো কিউ সমান মিস্টার এক্সের চাহিদা। মিস্টার এক্সের চাহিদা হচ্ছে কিউ সমান প্রথমে 80 ছিল নাকি, এরপরে কিউ ওয়ান সমান 160 হয়েছে, আর দাম হচ্ছে পি সমান প্রথমে এই যে কত ছিল, 40 ছিল, পরবার পি সমান পি ওয়ান সমান হচ্ছে 35, ঠিক আছে। এটা মানে 40 টাকা দামের সময় ওনার চাহিদা ছিল 80, পি ওয়ান মানে 35 টাকা দামের সময় ওনার চাহিদা ছিল 160। এখন এটাকে তোমার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে। কি বলছে? স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখন ওনার প্রাথমিক দাম, প্রথম ক্ষেত্রের দাম কত ছিল ভাইয়া? প্রথমে ওনার দাম ছিল 40 টাকা এবং চাহিদা ছিল 80 টাকা। এই কথাটা আমরা লিখব, প্রাথমিক চাহিদা কিউ সমান 80, প্রাথমিক দাম পি সমান 40 না। এবার এগুলোর যে পরিবর্তন হয়েছে না, পরিবর্তনটা হচ্ছে পার্থক্য। আমি বলছিলাম না ডেল মানে পার্থক্য, এই যে ডেল কিউ মানে কি জানো? এখানে এই কথাটা একটু অন্যভাবে লেখা হয়েছে। তুমি এরপর আর একটা কথা লিখবা, এখানে এই লাইন এতটুকু লিখছো না, লিখার পর লিখবা, এখানে লিখবা যে পরিবর্তিত চাহিদা কিউ ওয়ান সমান কত, যে কিউ ওয়ান সমান 160 না, কিউ ওয়ান সমান 160। এরপর আর এক লাইন লিখবা যে পরিবর্তিত দাম পি ওয়ান সমান 35 না, এভাবে দিবা। দেওয়ার পরে দেখো এখন চাহিদার পরিবর্তন কি হচ্ছে, আগে ছিল 160, এখন হচ্ছে 80। তুমি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবে, যে দেখো কিউ ওয়ান মাইনাস কিউ, মানটা বসাবা, 160 থেকে 80 গেলে 80। এরপরে দামের পরিবর্তনটা লিখবো, দামের পরিবর্তন মানে পার্থক্য, ডেল পি লিখবা, পরের দামটা থেকে আগের দামটা বিয়োগ করবা, ঠিক আছে। দেখো আবার 40 বড় দেখে ওকে আগে বসাই দিও না, 35 বিয়োগ 40 তাহলে -5 হবে না, এই যে -5 হচ্ছে না। এখন চাহিদার সূত্র তোমাকে একটু আগে বলছি না, ডেল কিউ বাই ডেল পি, কিউ পি দিবা, পি কিউ দিবা, আগে দিয়ে ডেল বসাই দিবা, কেমন? এরপরে বসাইছি, এরপরে মানগুলো বসাবা, মানগুলো ক্যালকুলেশন আশা করি তোমরা পারবা। ক্যালকুলেশন করার পরে দেখবে এরকম একটা -8 বের হয়েছে না। যদি মাইনাসওয়ালা মান বের হয়, সেটাকে আমরা এভাবে মডুলাস করে দিব, হ্যাঁ, পরম মান বলে এগুলোকে আমরা পরম মান করে দিব। এই যে দুইটা দাগ, এটাকে পরম মান বলে। এটা করে দিয়ে এখানে লিখে দিব যে স্থিতিস্থাপকতা কি হয় না, ঋণাত্মক হইতে পারে। এটা মানটা ঋণাত্মক বের হয়েছে, কিন্তু আসলে এটা কখনো ঋণাত্মক হইতে পারে না। এই যে এই দাগটা মাইনাসটাকে তুলে দিবে, তখন এটা শুধুই 8 হয়ে যাবে, কেমন? এখন এই 8টা কি 0 থেকে বেশি, এই যে 1 থেকে বেশি নাকি 1 থেকে কম, সেটা তো আমরা একটু ভাবতে হবে। দেখো মিস্টার এক্সের, আচ্ছা এটা 8 না, তার মানে এগুলো পরে বলতেছে একটু। মিস্টার এক্সের স্থিতিস্থাপকতা কত? 8। এই যে চাহিদার স্থিতিস্থাপকতা বেরোছে না, এই তার মানে এক্সের দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে 8। স্থিতিস্থাপকতা কত ওনার? 8, কেমন? এরপর একটু প্রশ্ন দেখো, এটা একটা জিনিস বলতেছি। গ নাম্বারে মনে করো বলছিল যে মিস্টার এক্সের শুধু চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো, করছি। এখন এরকম মিস্টার ওয়াই নামে হয়তো প্রশ্ন একজন দেওয়া ছিল, ওয়াইয়ের মানগুলো এখানে প্রশ্নে দেওয়া ছিল যে 60, 70, আর দামগুলো হচ্ছে পি ওয়ান। এভাবে তুমি শর্টকাটেও লিখতে পারো, সমস্যা নেই। চাহিদার পরিবর্তনটা, দামের পরিবর্তনটা আমি একটু আগে যেভাবে বুঝিয়ে দিছি এখানেও করবা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে করবা, ঠিক আছে। ওনার জন্য স্থিতিস্থাপকতা, মিস্টার ওয়াইয়ের জন্য কি বের করবা? স্থিতিস্থাপকতা বের করে সূত্রটা দিবা, বের করবা। দেখো এখানে অনেক হিবিজিবি লিখছে, এত কিছু করবা না, তুমি ক্যালকুলেটর দিয়ে বসাবা, ঠিক আছে। বসাইলে দেখবা 0.222 হচ্ছে না, এটা -0.222 হচ্ছে। তো এখানে লিখবা যে ইডি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। ইডি মানে কি? স্থিতিস্থাপকতা কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এটাকে আমরা এইভাবে দাগ দিয়ে সমান দিয়ে 0.222 লিখে দিব না। এখন দেখো ওরটা হচ্ছে 0.222 নাকি, আর আগেরটা ছিল কত? আগেরটা ছিল শুধু 8। আগেরটা ছিল কত? শুধু 8 না ছিল? তাই আমরা এখানে লিখব যে গ হতে পাই মিস্টার এক্সের দ্রব্যের, প্রশ্ন কি আমি পরে বলতেছি, আগে উত্তরটা বুঝো। প্রশ্ন না বুঝে উত্তর বুঝাচ্ছি কেন একটু পরে বলতেছি। এক্স দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা 8, আর এক্ষেত্রে দেখো ইডিএক্স মানে ইডি মানে হচ্ছে কি, ইডি দিয়ে আমি বুঝাচ্ছি চাহিদার স্থিতিস্থাপকতা কার? এক্সের, মিস্টার এক্সের জন্য এখানে একটা এক্স দিলাম আর কি। এখন ওনার ইডি এর মান কত ছিল? 8 না বেড়েছিল? 8, তার মানে 8 1 থেকে বড় না, তার মানে 8 1 থেকে বড়, ঠিক না? হওয়া এটি স্থিতিস্থাপক চাহিদা, মানে কারো চাহিদা যদি 1 থেকে বেশি হয়, 1 থেকে, মানটা যদি আমরা একটু আগে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকতার পার্থক্যর মধ্যে এটা দেখছি। একটা কথা ভালো করে মনে রাখো, কারো মান যদি 1 চেয়ে বেশি হয়, স্থিতিস্থাপকতার যে সূত্র দেওয়ার পর উত্তরটা বের হবে, ওটা যদি 1 থেকে বেশি, 8 কি 1 থেকে বেশি না? অবশ্যই বেশি, তাহলে মানে এটা স্থিতিস্থাপক চাহিদা। তার মানে এটা কি?
স্থিতিস্থাপক চাহিদা। আর মিস্টার ওয়াইয়ের যে দ্রব্যটা ওটা কি, ওটা হচ্ছে 1-এর চেয়ে কম না, 0.222 বের হয়েছে না, তার মানে 0.222 যে বের হয়েছে ওটা কি 1-এর থেকে ছোটো না ভাইয়া, 1 বড় না ওর থেকে, তার মানে এই যে এটা 1-এর থেকে ছোটো, এই কারণে ওনারটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এবার তোমাদেরকে আর একটা কথা বলে, ওটা কোন ধরনের পণ্য যদি জিজ্ঞেস করে, মিস্টার এক্সের পণ্যগুলো কোন ধরনের, তার মানে তুমি একটু আগে ওই যে পড়ে আসছিলা পার্থক্যর মধ্যে, বিলাস জাতীয় পণ্যগুলো স্থিতিস্থাপক হয় না, তার মানে পণ্যের ধরনটা জানতে চাইলে আমরা এটা বলতে পারবো যে মিস্টার এক্সের দ্রব্যগুলো হচ্ছে, যেহেতু এটা স্থিতিস্থাপক মানে এগুলো বিলাস জাতীয় পণ্য, আর অস্থিতিস্থাপক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো কি নিত্য প্রয়োজনীয়। এটার প্রশ্ন কীভাবে হতে পারে জানো, এটার প্রশ্ন হবে যে মিস্টার এক্স এবং ওয়াই দুজনের স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাও যে কারটা স্থিতিস্থাপক এবং কারটা অস্থিতিস্থাপক চাহিদা। আবার বলতে পারে যে কোন মানুষেরটা কোন ধরনের পণ্য, কোনটা কোন ধরনের দ্রব্য। তুমি বলবা এক্স যেহেতু স্থিতিস্থাপক তার মানে এগুলো বিলের জাতীয়, উনি যেহেতু ওয়াই যেহেতু অস্থিতিস্থাপক তাহলে এগুলো নিত্য প্রয়োজনীয়। পারবো না এতটুকু। এরপরে এখানে বরিশাল বোর্ড 16 একটা প্রশ্ন আছে, দেখো সব কিছু একই কথা নাকি, শুধু চাহিদা স্থিতিস্থাপকতা না বলে জাস্ট দাম স্থিতিস্থাপকতা বলছে, কথা একই, সব কিছু একই থাকবে ভাই, তুমি সূত্র একই থাকবে, মানও একই থাকবে, সব কিছু একই থাকবে, দামের স্থিতিস্থাপকতা বলছে একই হবে, ঠিক আছে, একই হবে। কেমন, এগুলাকে তুমি এইভাবে পরমান করে লাস্টে মানটা বের করে দিবে, এখানে বলবা এগুলার মান কখনো ঋণাত্মক হইতে পারে না, একই থাকতে পারে। কেমন, দেখো আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা নামে একটা জিনিস শিখবো, তবে সেটা শিখার আগে আমি তোমাকে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য কী এবং পরিপূরক দ্রব্য কী। দেখো পরিপূরক দ্রব্য কী জানো, মানে একটা আর একটার পরিপূরক, একটাকে ছাড়া আর একটা চলে না। মনে করো তুমি চা খাবা, তার মানে চিনি লাগবে, তুমি মোবাইল চালাবা, তার মানে সিম লাগবে, ঠিক না, এরকম জিনিসগুলো। যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। কেন, মনে করো চিনির দাম বাড়ি গেছে, তো চিনির দাম বাড়ি গেলে মানুষ কী করবে, চা খাওয়া কমাই দিবে না, একটু চা খাওয়া কমাই দিবে না, তার মানে চায়ের চাহিদাটা কমে যাবে না চিনির দাম বাড়ি গেলে, এটাই, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের যেই পরিপূরক দ্রব্যের কাজগুলো। কেমন, এখন পরিবর্তক দ্রব্য কী জানো, মানে একটার পরিবর্তন আর একটা ইউজ করা, যেরকম মনে করো আজকে চা ভালো লাগতেছে না, বা চায়ের দাম বাড়ি গেছে, আমি কী করতে পারি, চায়ের দাম বাড়ি গেছে তাহলে আমি কফি খাইতে পারি, কফির দাম বাড়ি গেছে আমি চা খাইতে পারি। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে দাম এবং চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। কেন জানো, মনে করো চায়ের দাম বাড়ছে, চায়ের যদি দাম বাড়ে কফির কী বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। কেন, চায়ের দাম বাড়তেছে মানে চা খাওয়া মানুষ কমাই দিয়ে কফি খাওয়া বাড়াই দিবে না, এ কারণে ওর দাম কমলে ওর চাহিদা বাড়ে যাচ্ছে, ওর চাহিদা বাড়লে বা ওর দাম বাড়লে ওর চাহিদা বেড়ে যাচ্ছে, এই জন্য যে দুইটা বাড়তেছে, এটা বাড়লে এটা বাড়তেছে, এটা বাড়লে এটা বাড়তেছে। একটু তোমরা মাথা ঠান্ডা করে বুঝবা কেমন, আমি ভাঙি আরও বুঝাচ্ছি না কারণ সময় কম, ঠিক আছে। এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারবা। তো এখানে ওভাবে ছোটো করে একটা এমসিকিউর মতো নিচে তার দুইটা লাইন লেখা আছে, তো তোমরা আশা করি বুঝবা, তাই বলতেছি না। এরপরে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা নামে একটা জিনিস শিখবো। দেখো মনে করো কোনো একটা জিনিসের, এটা বরিশাল বোর্ডে একবার আসছিল 2021 মেবি, এটা দেখো দাম হচ্ছে এখানে P1 = 100, P2 = 70, আর চাহিদা হচ্ছে Q1 = 15 ছিল, পরে 30 হয়েছে। এখন এগুলা চাহিদার পরিবর্তন কি হয়েছে, দামের পরিবর্তন কী হয়েছে, এগুলো আমরা বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবো। এটা হচ্ছে মূলত বরিশাল বোর্ড 21-এর প্রশ্ন, বুঝছো। বরিশাল বোর্ড 21টা তোমরা একটু উল্টাও, ভিডিওটা পজ করো, উল্টাও, কেমন, উল্টানো হয়েছে। এবার দেখবা সেখানে দামের, মনে করো আমের দাম দেওয়া আছে, আবার কলার দাম দেওয়া আছে, আবার চাহিদা দেওয়া আছে, আমের চাহিদা, আবার আলুর চাহিদাও দেওয়া আছে, বা কোনো একটা দেওয়া না থাকলেও দুইটার কিছু না কিছু একটা দেওয়া আছে। তোমরা প্রশ্নটা দেখো, আমার কাছে মুহূর্তে সামনের প্রশ্নটা নাই, আশা করি তাও বুঝবা। আমি বলি এখানে আমরা কি করব জানো, আমরা আগে মিস্টার এক্সের যে অঙ্কটা করছি ওখানে দেখো ওনার যে পণ্যটা ওইটার দামে আমরা হিসাব করছি, এই পণ্যটার চাহিদা বাড়তেছে, এই পণ্যটার দাম কমতেছে, কিন্তু ওনার এই এক্সের দাম, মিস্টার এক্সের জিনিসের সাথে কি ওয়াইয়ের দাম তুলনা করছি, করে নেই। কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে একটা উল্টা কথা, মানে তুমি কলার দাম চিন্তা করতেছো না, কিন্তু চাহিদা চিন্তা করবা আমের। যদি আমের দাম চিন্তা করো তাহলে চাহিদা চিন্তা করবা কার, কলার। উল্টা দেখছো, কলার চাহিদার পরিবর্তন বের করছে, এটা হচ্ছে কলার চাহিদার পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে এই প্রশ্নটা একটু ভুল হয়েছে, এটা অনুযায়ী করবা। তোমরা যেহেতু প্রশ্নটা বের করতে বলছে আশা করি করছো, ওটা অনুযায়ী একটু কাজ করো। প্রশ্নটাতে বলা আছে না যে চাহিদার এই আড়াআড়ি, একটু রিল্যাক্স হও, কেমন, আমি এদিকে একটু গোলমাল হয়ে গেছিলো, একটু রিল্যাক্স হও, আমি আবার বুঝে বলতেছি সব কিছু, সরি। আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে দেখাও যে আম ও কলা এগুলো কোন ধরনের দ্রব্য, না এগুলো কি পরিপূরক নাকি পরিবর্তক। এখন তুমি আম ও কলার বের করতে বলছে না, তুমি কলার চাহিদার পরিবর্তনটা লিখবা। কলার চাহিদাগুলো ওখানে দেওয়া আছে না, দেখো প্রশ্নে দেখো, কলার চাহিদা প্রথমে 20 ছিল, পরে 15 হয়েছে না, ওটা প্রশ্নে নিশ্চয়ই দেওয়া আছে। এরপরে আমের, এখন কলার তুমি চাহিদা দেখছো না, তাহলে আমের কি দেখবা, দাম দেখবা। আমের দাম ওখানে নিশ্চয়ই দেওয়া আছে না, দেখো আমের দাম প্রথমে 100 ছিল, এর পরবর্তীতে 70 হয়েছে, তাহলে এটার একটা পার্থক্য আমরা করছি না, করছি। আমরা চাহিদার মতো করে পার্থক্য বের করব। তাহলে কলার প্রাথমিক চাহিদা ছিল কত জানো,
এরপর আমরা একটু প্রাথমিক চাহিদাগুলো বলে নিব। কলার প্রথমে চাহিদা কত ছিল ভাই? কলার প্রথমে চাহিদা ছিল কোনটা? এই যে 20 না, প্রথমে এই যে Q1 = 20 ছিল। তোমার প্রশ্নে দেখো প্রথমে চাহিদা কলার কত ছিল? 20। আর আমের কী ধরবো? কলার যেহেতু চাহিদা ধরছি, তার মানে আমের ধরবো দাম। আমের প্রথম দাম কত ছিল? 100 টাকা। এই যে দেখো 100। তোমার প্রশ্নে দেখো, আমার কাছে প্রশ্নটা নাই তো আমি প্রশ্নটা দেখাতে পারতেছি না। এরপরে আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটার ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে। দেখো আগে সূত্রটা প্রথমে দেখি লিখে ফেলবা। স্থিতিস্থাপকতার সূত্রটা কি? del Q/del P আর P/Q, এটা লিখবা না। এরপরে কি করবা জানো? তুমি কার পরিমাণ নিছো? কি পরিমাণ নিছো? কার? ওয়াই এর না, সরি, এই যে দেখো চাহিদার পরিবর্তনগুলো কেন তুমি কিউ ওয়াই করে নিছিলে, এই জন্য আমরা কিউর সাথে একটা কি দিয়ে দিব? ওয়াই দিয়ে দিব। আর দাম কার নিছিলে? এই যে আমের দাম নিছিল না, ওর সাথে পি এটা কি কোন পণ্য? মনে করো এটা একটা এক্স পণ্য, হ্যাঁ। কলাকে আমরা ওয়াই পণ্য হিসাবে ধরে নিলাম, ঠিক আছে। একটু রিল্যাক্স হও, আবার বুঝো। কলাকে আমরা ওয়াই পণ্য হিসাবে ধরে নিলাম, এটাকে del Q/Y দিছি। আর আমটাকে আমরা এক্স পণ্য হিসাবে ধরে নিলাম, মানে এক্স মানে আমার কি, ঠিক আছে। এই জন্য আমরা এখানে এক্স হিসাবে ধরে নিলাম। এই জন্য আমরা এখানে এই যে del কিউর সাথে ওয়াই দিয়ে দিব। যে কিউর সাথে ওয়াই ছিল, এই জন্য পি এর সাথে এক্স দিয়ে দিব। দেখো পি এর সাথে, আবার এখানেও পি এর সাথে এক্স দিয়ে দিছি, কিউর সাথে ওয়াই দিয়ে দিছি। এবার তুমি যে মানগুলো লিখছিলে ওই মানগুলো এখানে বসাবা, হ্যাঁ। del Q/Y সমান বের করছো না, del P সমান বের করছো না, আবার del PX মানে কি? ওই যে প্রাথমিক দামটা 100 সেটা বসাইছি, আবার Q/Y যে দামটা এটা বসাইছি। এগুলো এত হিজিবি কাটাকাটি করার দরকার নেই। তুমি এগুলোকে বাইর করবা কিসে? ক্যালকুলেটরে। বাইর করলে তোমার এই উত্তরটা বের হবে 5/6, বা এটা দশমিক একটা মান বের হবে না, দশমিক একটা মান বের হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি যে মানটা পাবা সেটা নিশ্চয়ই 0 হবে, হবে না? তার তখন এই মান উত্তর পাবা তুমি এতটুকু, ঠিক আছে। উত্তর যে এতটুকু পাবা সেটাকে তুমি এবার একটা রেখা দিয়ে দেখাই দিবা যে এটা 0 থেকে একটু বড় না, 0 হবে না। এটা বের করলে দেখবা তোমরা সরাসরি দশমিক মানটা বের করিও। এরপরে কথাটা বলবা যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান এখানে কত? ধনাত্মক। দেখো 0 থেকে বড়, এটা কি কখনো মাইনাস বের হয়েছে? মাইনাস বের হয় না। যদি মাইনাস বের হয় এটাকে আবার পরম মান করিও না স্থিতিস্থাপকতার মতো, হ্যাঁ, ওটা থেকে যাবে। তাই বলা যায় দ্রব্য দুটি পরিবর্তক। তার মানে আমরা কি বুঝতে পারছি? যখন কোনো একটা মান আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি 0 থেকে বেশি থাকে, কি থাকে? 0 থেকে বেশি, মানে এই মাইনাস না থাকে, ধনাত্মক থাকে। এক কথা, এটা যদি কি থাকে? ধনাত্মক থাকে, তাহলে আমরা কি বলবো এটাকে? এটা হচ্ছে আমাদের পরিবর্তক দ্রব্য। এটা আমাদের কি দ্রব্য? পরিবর্তক মানে কি? একটু আগে শিখছো না তুমি? আর এটার মান যদি ঋণাত্মক বেরোতো, কোনো একটা মাইনাস মান বেরোতো, এখানে 0টা দিয়ে এটা বোঝা হচ্ছে যে মানে কি 0 থেকে বেশি হবে এরকম না, ঠিক আছে। আর এখানে যদি কোনো কারণে এটা ঋণাত্মক বের হয়, তাহলে তুমি বলবা যে এটা একটা কি দ্রব্য? এটা একটা পরিপূরক দ্রব্য। কেমন? আশা করি বুঝতে পারছো সবাই।